আমার বিরোধী যিনি আছেন গণেশ দাদা, তাকে আমি সম্মান করি। তিনি অবশ্যই একজন ভালো রাজনীতিবিদ। আমাদের কুলতলি মাটিতে ওনার সমকক্ষ হয়তো কেউ এখনো হয়নি, কারণ বিগত দিনে যারা এমএলএ ছিলেন, জয়কৃষ্ণ বাবু, রামশঙ্কর হালদার, তারা কেউ 5 বছর কেন 10 বছরও 25 বছরেও কেউ 49টা সম্পত্তির মালিক হতে পারেননি। উনি সেটা হয়ে দেখিয়েছেন। এই জন্য আমি মনে করি, হ্যাঁ, উনি একজন বড় রাজনীতিবিদ, যিনি গরিবের টাকা লুট করে 49টা সম্পত্তির মালিক হয়ে উনি দেখিয়েছেন। তবু আমি গণেশ দাকে বলবো, দাদা, আপনার সাথে আমার এই লড়াইয়ে আপনি সাধারণ মানুষকে হত্যার যজ্ঞে নামিয়ে দেবেন না। আপনার কাছে এই মঞ্চ থেকে আমার করজোড়ে অনুরোধ, সাধারণ মানুষ হত্যার খেলা আমরা বন্ধ করি। বিগত দিনে আমরা যে পঞ্চায়েতে যাদের রক্ত ঝরেছে, যে পরিবারের মানুষ মারা গেল, সেই পরিবারকে আমি সমবেদনা জানাই যে এই হত্যার খেলা বন্ধ হোক এবং এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হোক। গণেশ দাদা কালকে বলছিলেন যে আমি নাকি অলিক স্বপ্নের কথা বলেছি। আমি সুপার স্পেশালিটি হসপিটালের কথা বলেছি, এটা নাকি অলিক স্বপ্ন। আমি বলেছি আমার প্রথম দিন প্রচার থেকে আজকে পর্যন্ত আমি বলছি সুপার স্পেশালিটি হসপিটাল এখানে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে যে কষ্টটা, আমার বাড়ির 6 জন মানুষ ক্যান্সারে মারা গেছে, আমি 7 বছর হসপিটালে কাটিয়েছি। আমি জানি কি কষ্ট। আমার মা মারা গেছে, আমার দিদি ক্যান্সারে মারা গেছে, আমার জেঠু, আমার পিসি, আমার কাকু সবাই ক্যান্সারে মারা গেছে। আমি হসপিটাল সম্পর্কে আমি জানি। তাই হসপিটাল এখানে মানুষের জন্য খুব দরকার। কল্যাণীতে যদি এমস হসপিটাল গড়ে উঠতে পারে, এই সল্টলেক 10 বছর আগে যেখানে হোগলা বন ছিল, আজকে সেটা একটা আমাদের কলকাতার মধ্যে সবচেয়ে বড় একটা ভালো টাউন হয়ে গড়ে উঠেছে। আজকে সেখানে যদি মডেল টাউন গড়ে উঠতে পারে সল্টলেকের হোগলা বনে, গত 10 বছরে যে ওটা হোগলা বন ছিল বিগত 10 বছর আগে, আমাদের কুলতলি তো তার থেকে ভালো পরিস্থিতি। এখানে কেন সেরকম স্মার্ট সিটি গড়ে উঠবে না? এই স্বপ্ন আমরা কেন দেখবো না? আমরা কি সরকারকে ট্যাক্স দিই না? আমরা কি পঞ্চায়েতকে ট্যাক্স দিই না? আমরা যে জিনিস কিনি তার ট্যাক্স দিই না? কেন আমরা নরেন্দ্র মোদীর কাছে সেটা আশা করব না? আমি ট্যাক্স দেব, কলকাতার লোক সুবিধা পাবে, আমরা পাবো না কেন? এই দ্বিচারিতা আমরা মানবো না। আগামী দিন এই কুলতলির উন্নয়ন হবে। আমি চাই প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হোক। আমার এখানে যে পরিযায়ী ভাইরা যায়, আমার নিজের দাদাও কাজে যায়, আমি জানি সেই সময় বাড়ির পরিস্থিতিটা কি হয়। আমার বৌদি যখন কত কষ্ট করে, চিন্তায় থাকে, আমার ভাইপো ভাইজি চিন্তায় থাকে যে বাবা কবে ফিরবে, কোনো দুর্ঘটনা হলো কিনা। এই পরিযায়ী শ্রমিক বন্ধ হোক। কই গুজরাটের মানুষ তো আমার এখানে কাজ করতে আসে না? কই আমরা যে কর্ণাটকে যাই তাদের সেখানকার মানুষ তো এখানে কাজ করতে আসে না? আমরা কেন যাব? আমরা তো সরকারকে ট্যাক্স দিই, তাহলে আমাদের সেই উন্নয়ন কেন হবে না? আগামী দিন সেই উন্নয়নের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমি চাই, এটা আমার স্বপ্ন, এটা আমি মনে করি এটা আপনাদেরও স্বপ্ন। এই কুলতলিতে এমন উন্নয়ন হবে, এমন বিকশিত কুলতলি গড়ে উঠবে, সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে দেখবে যে কুলতলিতে চলুন একবার ঘুরে আসি। কুলতলি কি ছিল, কি হয়েছে, কুলতলিতে একবার দেখতে যাব। সুন্দরবন উন্নয়ন দেখতে যাব, সুন্দরবনের সুন্দর গাছ দেখতে যাব। মানুষ এই স্বপ্ন দেখবে। তাই আমার বিরোধী দলের কাছে আমার অনুরোধ, আপনারা মানুষের স্বাধীনতা হরণ করবেন না। বাড়িতে বাড়িতে যেখানে আমি প্রচারে যাচ্ছি শুধু বলছে দিদি হুমকি আসছে, দিদি ভয় পাচ্ছি, বাইরে নামতে পারছি না। আমি আপনাদের বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। কামান বন্দুকের সামনে দাঁড়িয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। মানুষ যাকে খুশি ভোট দিক, সে সিপিআই করতে পারে, তিনি সিপিআইএম করতে পারেন, তিনি তৃণমূল করতে পারেন, তিনি বিজেপি করতে পারেন, এটা তার স্বাধীনতা। মানুষের স্বাধীনতা হরণ করা আমাদের কাম্য নয়। আমি কাল আইসিকে বলেছি, আপনার কি এজেন্ডা হয়েছে? কত টাকার বিনিময়ে এজেন্ডা
সভাপতিদের বাড়ি ঘেরাও করছেন। বলুন রাত 1টার সময় কেন আমার কাছে ফোন আসবে যে আমার বিজেপির বুথ সভাপতির বাড়ি তৃণমূল ঘিরে নিয়েছে, নলগড়ায় আমাদের বুথ সভাপতিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কত টাকার বিনিময়ে আপনি এই খেলায় নেমেছেন? আমি আইসিকে কালকে বলেছি, তবে আমি আইসিকে ধন্যবাদ দিতে চাই, উনি 2 মিনিটের মধ্যে তার পদক্ষেপ নিয়েছিলেন। কাল আগামী দিন আমি চাইবো আমাদের কুলতলি আইসি মানুষের আইসি হয়ে উঠুক, আমাদের কুলতলির থানা মানুষের থানার তাদের অফিসার মানুষের জন্য হয়ে উঠুক। তাই আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাবেন না। আমরা বাঘের সঙ্গে লড়াই করে এখানে বেঁচে আছি, তাই ভয় পাবেন না। স্বাধীন ভারতবর্ষে বাস করেন আপনারা, মাথা উঁচু করে বাঁচুন। আমার দুঃখ হয় যখন জেলে আমাদের অনেক কর্মীরা আছে, তারা বলে 100 জনের মধ্যে 80 জন সংখ্যালঘু ভাই। আমি প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নাকি মুসলিমদের জন্য অনেক উন্নয়ন করেছেন, আপনার উন্নয়নের এই মাপকাঠি 10 কোটি মানুষের মধ্যে 3 কোটি মুসলিম, তাদের মধ্যে 100 জনের মধ্যে 80 জন জেলে, এই আপনার উন্নয়ন? যদি হসপিটালে যান সেখানে দেখবেন 100 জনের মধ্যে 60 থেকে 70 জন মুসলিম ভাই বোনেরা দাঁড়িয়ে আছে, এই আপনার উন্নয়ন? আপনারা হয়তো অনেকে জানেন না, আমি 10 থেকে 15 জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, সংখ্যালঘু নিয়ে কাজ করব, কোথাও আমাকে নেওয়া হয়নি। আমি এখন পিএইচডি করছি, সংখ্যালঘু ভাইদের উপরে পিএইচডি করছি। আগামী দিন সংখ্যালঘু ভাই কুলতলিতে মাথা তুলে দাঁড়াবে, সংখ্যালঘু ভাইরা আগামী দিন উন্নয়নের কাণ্ডারি হয়ে দাঁড়াবে। সংখ্যালঘু ভাইদের পকেটে পিস্তল নয়, কলম থাকবে, টাকা থাকবে, তাদের পরিবারের মেয়েরা চাকরি করবে। আমি নিজে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, আমি MA করা, বিএড করেছি। আমার এমফিলটা তৃণমূলের জন্য ছেড়ে গেছিল, তবু আমি হাল ছাড়িনি, পিএইচডি করছি। আমি স্টেটে র্যাঙ্ক করা, আমি ন্যাশনালে র্যাঙ্ক করা, নেট পাস করেছি, সেট পাস করেছি, 8টা স্টেটে আমি র্যাঙ্ক করেছি, কিন্তু গত 15 বছরে একটা চাকরিতে বসার সুযোগ আমার হয়নি। এটা আমার দুর্ভাগ্য যে একটা চাকরিতে সুযোগ পেলে হয়তো আমার পরিবারের ওই 6 জন মানুষ মারা যেতেন না। তাই আমি চাই, আমি টাকার জন্য রাজনীতিতে আসিনি, আমার পরিবারকে আমি যেভাবে হারিয়েছি আমি চাই না আর কারোর পরিবার সেভাবে শেষ হোক। নমস্কার।